তাহলে প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক, এই ল্যামডাতে ডি ব্রগলি ল্যামডার ভ্যালু পুট করে দাও। আমরা কি জানি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, তাহলে দাঁড়ালো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি। এবার গেন করার পর বাকি এনার্জি গুলোকে ছেড়ে দিল। এবার এখানে একটা প্রিজম রাখলাম, এই প্রিজম দিয়ে এলো এই লাইটটা এসে এখানে একদম ভিওর লাইটে পুরো স্প্রেড হয়ে গেল, এবং এখানে আমি একটা প্লেট রাখলাম। এবার প্লেটে এখানে দেখতে পাচ্ছি একদম ভায়োলেট থেকে শুরু করে খুব সুন্দর স্পেকট্রাম এখানে পড়েছে। আমরা পড়ছিলাম স্ট্রাকচার অফ অ্যাটম ক্লাস 11 এর আগের ক্লাসে জাস্ট আমরা ফিনিশ করেছিলাম তোমার হচ্ছে ফটো ইলেকট্রিক ইফেক্ট এবং ম্যাক্স প্ল্যাঙ্কের যে থিওরি ছিল সেগুলো। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে ডি ব্রগলি হাইপোথিসিস। ডি আচ্ছা, ডি ব্রগলি হাইপোথিসিস কেন আমাদের জন্য ইম্পর্টেন্ট হয়েছে সেটা আগে আমি তোমাদেরকে বলে দিই। প্রথম কথা হচ্ছে ডি ব্রগলি বলেছিলটা কি, যখন ম্যাক্স প্ল্যাঙ্ক আর তোমাদের আলবার্ট আইনস্টাইনের যখন থিওরি তখন পড়েছে, যে ম্যাক্স প্ল্যাঙ্ক থেকে কি বলেছিল যে এনার্জি ইকুয়াল টু এইচ মিউ, মানে একটা এনার্জি অফ আ ইলেকট্রন ইজ ইকুয়াল টু দ্য প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট অ্যান্ড দ্য তোমার ফ্রিকোয়েন্সি অফ দ্য পার্টিকুলার ফোটন। ঠিক, তাই তো এরকম ব্যাপার ছিল। আর আলবার্ট আইনস্টাইন দেখেছিল যে একটা ইলেকট্রনকে ইজেক্ট করতে কতটা এনার্জি লাগে, থ্রেশহোল্ড এনার্জি, স্টেট এনার্জি করে মোটামুটি করেছে। আচ্ছা, ডি ব্রগলি বললো ডুয়েল নেচার অফ আ ফোটন, ডুয়েল নেচার অফ পার্টিকেল। ঠিক আছে, মানে বলছে কোনো একটা এনার্জি পার্টিকেল যদি কোনো একটা এনার্জাইজ পার্টিকেল হয়, মানে কোনো একটা ফোটন পার্টিকেল হলো বা কোনো একটা যেটাকে আমরা কোয়ান্টাম পার্টিকেল হলো, সেই সব পার্টিকেলের সবসময় দু ধরনের নেচার থাকে। দু ধরনের নেচার বলতে কি, একটা ওয়েভ নেচার থাকবে, একটা পার্টিকেল নেচার থাকবে। এবার কি এই ওয়েভ নেচার, কি এই পার্টিকেল নেচার, এটা ছোট বড় কথা নিয়ে বুঝো। ধরো এই যে লাইট, আমি বলছি লাইটের একটা ওয়েভ নেচারও আছে, একটা পার্টিকেল নেচারও আছে। যে সানলাইটটা তুমি পাচ্ছ সেই সানলাইটের একটা ওয়েভ নেচার আছে, একটা পার্টিকেল নেচার আছে। ঠিক আছে, তো কি করে বুঝছি, দেখো সানলাইটটা আমাদের যখন স্কিনে লাগছে তখন আমাদের স্কিনে কিন্তু হালকা হালকা হিটটা অনুভব হচ্ছে, উই ক্যান ফিল দ্য হিট। তো যদি উই ক্যান ফিল দ্য হিট, তার মানে কি আমাদের স্কিনটা যে ফোটন যে পার্টিকেলগুলো সেগুলো ইনটেক করে তবে না আমরা সেই হিটটা বুঝতে পারছি যে হ্যাঁ খুব রোদ ভাই বেরিয়ে যায়, ছাওয়াতে তখন বুঝতে পারছি যে খুব কম রোদ হচ্ছে, কম হচ্ছে, কারণ সেই ফোটন পার্টিকেলগুলো আমার শরীরে ঢুকছে সেখান থেকে। তার মানে সেটা পার্টিকেল ওয়াইজই আমাদের শরীরে ঢুকছে অ্যাকর্ডিং টু ম্যাক্স প্ল্যাঙ্ক। তাহলে লাইটের যে একটা পার্টিকেল নেচার সেইটুকু তো সবাই বলে গেছে, বাট লাইটের যে একটা ওয়েভ নেচার আছে, ইটস লাইক ওয়েভ নেচার। ঠিক আছে, কি করে আমরা বুঝবো একটা লাইটের ওয়েভ নেচার আছে? ধরো আমি তোমাকে জাস্ট একটা এক্সাম্পল দিলাম। ধরো একটা বিরাট বড় জঙ্গল আছে, তুমি যাচ্ছ কোথাও কিছু খুঁজে পাচ্ছ না, হঠাৎ করে তোমার খুব কষ্ট হচ্ছে, হঠাৎ করে দেখা গেল একটা ঘর আছে, অ্যাডভেস্টারের চাল আছে। তুমি ঘরটায় ঢুকে দেখলে ও বাবা কি বিটবিটে অন্ধকার, কিন্তু অ্যাডভেস্টারে একটা ফুটো আছে, অ্যাডভেস্টারের ফুটো দিয়ে লাইটটা ঢুকছে। ঠিক, কি বললাম? ধরো অ্যাডভেস্টারটা এরকম আছে, এখানে একটা স্মল হোল আছে, তো লাইট এরকম করে আসছে, তো লাইটটা এসে এই তোমার ঘরটা যে আছে ঘরের ভিতরে পড়ছে। বাট আমি যেটা বলতে চাইছি, লাইটটা কি একদম লেজার লাইটের মতন এসে এখানে এরকম পড়ছে, না চারদিক দিয়ে লাইটটা স্প্রেড হয়ে যাচ্ছে পুরো ঘরে? তোমার ঘরে ধরো কোথাও চালে হালকা ফুটো, ধরো কোনো একটা ঘরে গেলে, ভাঙা ফুটো ঘরে গেলে চালে ফুটো হয়ে আছে, তো এমন তো হয় না লাইটটা একদম চালের ফুটোটা দিয়ে হয়ে যাচ্ছে লেজার লাইটের মতন এসে মাটিতে পড়ছে, হয় না তো। কি হয়, লাইটটা সেই ফুটোটা ঢুকে পুরো পুরো ঘরে স্প্রেড হয়ে যায়। যেমন এই যে টিউবলাইট জ্বলছে কোনো একটা জায়গায়, লাইটটা তো লেজার লাইটের মতো না, লাইটটা স্প্রেড হয়, চারদিকে স্প্রেড হয়। এই যে স্প্রেডিং, এই যে স্ক্যাটারিং অফ লাইট, এটা কি ডিসক্রাইব করছে? এটাই ডিসক্রাইব করছে দ্য ওয়েভ নেচার অফ দ্য লাইট, ওয়েভ নেচার অফ আ পার্টিকেল, ওয়েভ নেচার অফ আ ফোটন পার্টিকেল বা কোয়ান্টাম পার্টিকেল। এইটাই কিন্তু প্রথম ডিসক্রাইব করেছিল ডি ব্রগলি, এবং ও এই ওয়েভ নেচার নিয়ে একটা থিওরি দিয়েছিল। যে থিওরিটা হচ্ছে অনেকটা এরকম, প্রথমে ম্যাক্স প্ল্যাঙ্কের থিওরিটা দেখে নিই। ম্যাক্স প্ল্যাঙ্ক কি বলেছিল, যে এনার্জি ইকুয়াল টু এইচ মিউ, তোমাদের মিউ এরকম, ঠিক আছে, এনার্জি ইকুয়াল টু এইচ মিউ। ঠিক, তো এই যে এনার্জি, কার এনার্জি? না ফোটন পার্টিকেল এনার্জি।
কার এনার্জি না ফোটন পার্টিকেল এনার্জি। তো ফোটন পার্টিকেলের এনার্জি হচ্ছে এই, সেটা হচ্ছে এইচ নিউ তার ফ্রিকোয়েন্সির সাথে। বাট এটা তো পার্টিকেল নেচার ডিসক্রাইব করছে, হোয়াট অ্যাবাউট দ্য ওয়েভ নেচার? তো ডি ব্রগলি প্রথম ছিল যে প্রথমবার একটা ওয়েভ নেচার বলে একটা ইকুয়েশন দিল, যে ইকুয়েশনটা ছিল ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি, আর এই ল্যামডাটাকে বলা হতো ডি ডি ব্রগলি ওয়েভলেন্থ। ঠিক আছে, এটা কি বললো যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। এই এইচ মানে কি? দ্যাট এইচ ইজ ইকুয়ালস টু প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট। দেখো এটা আমাদের এখান থেকে আমাদের পার্টিকেল নেচারটা ডিসক্রাইব হচ্ছে, আর ডি ব্রগলি এই থিওরিটা দিয়ে গেছিল যেখান থেকে কিন্তু এই ওয়েভলেন্থ, যেখানে আমরা কিন্তু একটা লাইটের একটা ফোটন পার্টিকেলের ওয়েভলেন্থটা ডিসক্রাইব করতে পারছি, ওয়েভ নেচারটা ডিসক্রাইব করতে পারছি, এটাই। তাই এখানে এইচটা হচ্ছে প্ল্যাঙ্ক কনস্ট্যান্ট আর পিটা হচ্ছে মোমেন্টাম অফ দ্য পার্টিকেল, মোমেন্টাম অফ দি পার্টিকেল। ঠিক আছে, আচ্ছা তাহলে এখানে আমার মোমেন্টাম অফ পার্টিকেল মানে কি? ধরো পার্টিকেলের তাহলে কোনো একটা মাস আছে, কোনো একটা ভলিউম ভেলোসিটি আছে, তাহলে মাস ইন্টু ভেলোসিটি। তাহলে এটাকে আমরা ফার্দার লিখতে পারি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। এটাই ছিল ডি ব্রগলি হাইপোথিসিস। এবার তোমাকে একটা মজার জিনিস দেখে, এই ডি ব্রগলি হাইপোথিসিস, এই যে প্ল্যাঙ্ক থিওরি যেখানে ই ইকুয়াল টু এইচ মিউ, আর অ্যালবার্ট আইনস্টাইনের যে ফেমাস থিওরি অফ রিলেটিভিটি যেখানে আমরা জানি ই ইকুয়াল টু এমসি স্কোয়ার, সেই তিনটে ফর্মুলাকে আমরা ম্যাচ করি, দেখবো এটা একে অপরের সাথে ইন্টারসেক্ট করে কিনা। চলো দেখা যাক ইন্টারসেক্টিং হয় কেন, মানে থিওরিটা অ্যাপ্লাই করে দেখা যাক। যদি তিনটে থিওরি ঠিক হয় তাহলে নিশ্চয়ই তিনটে থিওরি একে অপরকে কোইনসেক্ট করবে। তাহলে যদি আমরা প্ল্যাঙ্ক থিওরিতে যাই তাহলে আমরা দেখতে পাবো ই ইকুয়াল টু এইচ মিউ। যদি আমরা ডি ব্রগলিতে যাই তাহলে আমরা দেখতে পাবো ল্যামডা ইকুয়াল টু এইচ বাই পি। আর যদি আমরা আইনস্টাইনে যাই সেখানে আমরা জানতে পারি ই ইকুয়াল টু এম সি স্কোয়ার। ঠিক, এবার দেখ প্রত্যেকটাকে আমি ভাঙছি। এখানে হচ্ছে ই ইকুয়াল টু এইচ মিউ, মিউ ইকুয়াল টু কি? ফ্রিকোয়েন্সি ইকুয়াল টু সি বাই ল্যামডা, বা বলতে পারি ভেলোসিটি বাই ল্যামডা। তো যখন ভেলোসিটিটা লাইটের ভেলোসিটির ইকুয়াল হয়ে যায় তখন সি বলতে পারি। তাহলে এখানে আমরা এইটাকে লিখতে পারি যে ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক আছে, আর এখানে কি ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম ভি। যখন ভি যখন ভি ইকুয়াল টু সি তখন লিখতে পারি এইচ ইকুয়াল টু এম সি। ঠিক আছে, এইচ ইকুয়াল টু এম সি, ল্যামডা ইকুয়াল টু ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, আর এখানে হয়ে গেল ইকুয়াল টু এম সি স্কয়ার। ঠিক, এবার চলো অ্যাপ্লাই করে দেখা যাক। এইখানেতে এই ল্যামডার ভ্যালুটা এটা বসাও, তাহলে প্ল্যাঙ্কের থিওরি অনুযায়ী ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা। ঠিক, এই ল্যামডাতে ডি ব্রগলি ল্যামডার ভ্যালু পুট করে দাও। আমরা কি জানি যে ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি, তাহলে দাঁড়ালো ই ইকুয়াল টু এইচ সি বাই ল্যামডা ইকুয়াল টু এইচ বাই এম সি। দুটোকে মিক্স করলাম, তাহলে ই ইকুয়াল টু এইচ সি বাই এইচ ইন্টু এম সি। তাহলে এইচ এইচ কেটে গেল, তাহলে ই ইকুয়াল টু দাঁড়ালো এম সি স্কয়ার, হুইচ ইজ এক্স্যাক্টলি অ্যাজ দ্য আইনস্টাইনস ল অফ রিলেটিভিটি। দেখো কোথায় প্ল্যাঙ্ক, কোথায় ডি ব্রগলি, কোথায় আইনস্টাইন, কিন্তু তিনটে ল থেকেই কিন্তু একে অপরের সাথে কোইনসিডেন্ট হচ্ছে। তা বুঝতে পারছো কতটা ইম্পর্টেন্ট এই জিনিসটা। প্রত্যেকটা জিনিস থেকে প্রত্যেকটা জিনিস কিন্তু আসা যায় এইভাবে। দিস ইজ দ্য ফিনোমেনা অফ ফিজিক্স। ঠিক আছে, এরকম করেই কিন্তু হয়ে থাকে। আচ্ছা চলো, মোটামুটি এখান থেকে আমরা একে অপরের সাথে কোইনসিডেন্ট করে দেখা গেল। আর ঠিক আছে, এবার একটা অন্য টপিক, এই টপিকটা গেল। নেক্সট টপিক হবে আমাদের তোমাদের যেই স্পেকট্রাম আছে, অ্যাটমিক স্পেকট্রাম, সেই টপিকটা আমরা এবার ডিসকাস করবো। কি অ্যাটমিক স্পেকট্রাম হয় না হয় সব কিছু আমরা দেখবো। তাহলে আমাদের নেক্সট টপিক হয়ে যাবে অ্যাটমিক স্পেকট্রাম। অ্যাটমিক স্পেকট্রাম কি? দিস ইজ আ রিলিজ অফ এনার্জি, দিস ইজ আ রিলিজ অফ এনার্জি বাই আ অ্যাটম, ইজ নোন অ্যাজ দ্য অ্যাটমিক স্পেকট্রাম। ঠিক আছে,
the release of energy in form of light is known as the atomic spectra of the particular atom. মানে ধরো একটা অ্যাটম খুব বেশি এনার্জাইজড হয়ে আছে, এক্সাইটেড হয়ে গেছে। এবার এই নিজের এক্সাইটমেন্টটাকে কন্ট্রোল করার জন্য কিছু এনার্জি রেডিয়েট করে দিচ্ছে। এই যে রেডিয়েশনটা করবে এটা ইন ফর্ম অফ স্পেকট্রাম করবে, মানে একটা ভিজিবল লাইট দেখতে পাবো, সেই লাইটটাকে আমরা বলবো স্পেকট্রাম, আর এই স্পেকট্রামটাকে আমরা বলি অ্যাটমিক স্পেকট্রাম। তাহলে কি বলবো, যখন একটা অ্যাটম এনার্জাইজড হয়ে থাকে ঠিক তখন সেই অ্যাটমটা নিজের এনার্জিটাকে বের করে দেয় ইন ফর্ম অফ রেডিয়েশন। সেই রেডিয়েশনটা কি আমরা ভিজিবল লাইটে দেখতে পাই, দিস ইজ আ ভিজিওর ইন কালার, সেই জিনিসটাকে আমরা বলে থাকি অ্যাটমিক স্পেকট্রাম। ঠিক আছে, এবার এই অ্যাটমিক স্পেকট্রার মধ্যে দুটো ভাগ আছে আলাদা আলাদা। ঠিক আছে, অ্যাটমিক স্পেকট্রার মধ্যে দুটো আলাদা আলাদা ভাগ আছে। একটাকে আমরা বলছি অ্যাবজর্পশন স্পেকট্রাম, আর একটাকে বলছি আমরা ইমিশন স্পেকট্রাম। ঠিক, এবার ব্যাপারটা হলো, বলবে তুমি স্যার এই মাত্র আপনি বললে যখন ইমিশন হয় তখনই মাত্র স্পেকট্রা হয়, তাহলে অ্যাবজর্পশন স্পেকট্রা কি হলো? দাঁড়াও, অ্যাবজর্পশন স্পেকট্রা হলো সেইগুলো, ধরো কোনো একটা, আচ্ছা ঠিক আছে গল্প করো, ধরো কোনো একটা অ্যাটম, আচ্ছা গল্প পরে বলছি, আগে বলে দিই জিনিসটা। ধরো কোনো একটা অ্যাটম এনার্জি গেইন করছে, তো সে ততটা এনার্জি গেইন করবে ততটা তার লাগবে, বাকি এনার্জি তো সে গেইন করবে না, সে ছেড়ে দেবে, গেইন করবে না। দ্যাট ইজ অলসো রেডিয়েশন, সে গেইন তো করলো না, আর ছেড়ে মানে গেইন করলো না মানে কি, ছেড়ে দিল, যতটা গেইন করার হয় করলো, বাকিটা ছেড়ে দিল, দ্যাট ইজ অলসো স্পেকট্রাম। আবার কোনো একটা অ্যাটম আছে যে এনার্জি গেইন করছে না, সে অলরেডি এনার্জাইজড হয়ে আছে, সে কি করছে, তার এনার্জিটাকে রেডিয়েট করে দিচ্ছে ইন ফর্ম অফ স্পেকট্রাম, সেটাও একটা স্পেকট্রাম। তাহলে যখন একটা অ্যাটম বা একটা পার্টিকেল, একটা ফোটন পার্টিকেল মানে ইলেকট্রন বলতে পারো, যখন সে এনার্জি গেইন করছে এবং সে যতটা দরকার ততটা গেইন করে বাকিটা রেডিয়েট করে দিচ্ছে, সেই সব স্পেকট্রামকে আমরা বলবো অ্যাবজর্পশন স্পেকট্রাম। আর যখন সেই অ্যাটমটাই এনার্জাইজড হয়ে আছে এবং সে তার এক্সেস এনার্জিটাকে ইন ফর্ম অফ রেডিয়েশন, ইন ফর্ম অফ স্পেকট্রাম বার করে দিচ্ছে, সেই সব স্পেকট্রামকে আমরা বলবো ইমিশন স্পেকট্রাম। ঠিক আছে, এবার চলো দেখা যাক একটু ডিটেলসে অ্যাবজর্পশন স্পেকট্রাম আর ইমিশন স্পেকট্রাম হয় কি রকম। ঠিক আছে, চলো অ্যাবজর্পশন স্পেকট্রাম কি বললাম, আমি একটা নিলাম একটা পার্টিকেল, একটা ফোটন পার্টিকেল, এখান থেকে দিলাম এনার্জি, এখান থেকে আসছে এনার্জি, এনার্জি ইনটেক করছে, এনার্জি ইনটেক করছে, এনার্জি ইনটেক করছে। এবার এনার্জি ইনটেক করলো, যতটা এনার্জি খাওয়ার হয় খেলো। ঠিক আছে, তার আগে একটা গল্প বলতে, ধরো তুমি কোথাও বিয়ে বাড়িতে গেছো, বিয়ে বাড়িতে তোমার বিরাট খাতির যে তুমি খেতে এসছো, এটাই বড় কথা। এবার তারা সবাই মিলে ধরেছে যে আজকে তো আমাদের বাড়ির মেয়ের বিয়ে, তো তোমাকে বিরাট খেতে হবে। তোমারও পেয়েছে খিদে, ভীষণ খিদে পেয়েছে, তো তোমার সামনে এরকম থালা ভর্তি করে পুরো একদম জিনিসপত্র দিয়েছে, তুমি খেতে শুরু করছো, খেতে শুরু করছো, খাচ্ছ, যতক্ষণ তোমার পেটে জায়গা ছিল তুমি খেয়েছো। এবার তোমাকে বলছে আরো খাও, তুমি কি করবে? তুমি যদি এক্সেস খাও তখন তোমার এনার্জি যতটা তোমার স্টেবিলিটির এনার্জি ছিল তার থেকে বেশি হয়ে যাবে, আর তুমি যদি কম খাও তাহলে তোমার পেটে তখন খিদে থেকে গেল, মানে যদি তুমি কম খাও তখনও তুমি, এখনো তোমার পেটে খিদে আছে, এখনো তুমি কোথাও এনার্জি গেন করার জন্য ঠিক আছে, ও বাবা খিদে পাচ্ছে, আরো আরো এনার্জি চাই, আরো এনার্জি, আরো খাবো। আর যদি ভুল করে একটু ভালোবেসে তোমাকে একটু বেশি খাইয়ে দেয়, ও বাবা একটু বমি হয়ে গেলে ভালো হয়, কোথায় কোথায় কিছু কিছু একটা দাও যাতে আমার ভিতরে এক্সেস এনার্জিটা বেরিয়ে যায়, খাবারটা বার করে দিই, এত খেয়ে ফেলেছো। তখনও মানে বেশি খেলেও আনস্টেবল, কম খেলেও আনস্টেবল, তার মানে তোমাকে যেইটা খেলে স্টেবল সেইটুকুই খেতে হবে। অ্যাটমেরও সেরকম। ঠিক আছে, অ্যাটমেরও সেরকম, একটা অ্যাটম ততটাই এনার্জি গেইন করো যতটা তো লাগবে, বেশি এনার্জি তো গেইন করলে সে তো আবার আনস্টেবল হয়ে গেল, আর কম এনার্জি গেইন করলে সে তো আনস্টেবলই থেকে গেল। তো এই অ্যাটমটা ধরো আনস্টেবল আছে, এই এখন এনার্জি গেইন করছে কতটা এনার্জি গেইন করে যতটা তার লাগবে। এবার গেইন করার পর বাকি এনার্জি গুলোকে সে ছেড়ে দিল। এবার এখানে একটা প্রিজম রাখলাম, এই প্রিজম দিয়ে এলো এই লাইটটা,
লাইটে এসে এখানে একদম ভিওর লাইটে পুরো স্প্রেড হয়ে গেল, এবং এখানে আমি একটা প্লেট রাখলাম, এবার প্লেটে এখানে দেখতে পাচ্ছি একদম ভায়োলেট থেকে শুরু করে খুব সুন্দর স্পেকট্রাম এখানে পড়েছে। মাঝে মাঝে পুরো পুরো প্লেটটাতে একদম সুন্দর পুরো একদম ভিভিওর কালার, একদম প্রথমে ভায়োলেট, ইন্ডিগো, ব্লু, তারপর আস্তে আস্তে অরেঞ্জ থেকে গ্রিন হতে 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 আস্তে আস্তে একদম রেড হয়ে গেল। ঠিক খুব সুন্দর কালার করবে। মাঝে মাঝে ডার্ক স্পট পড়ে যাবে, কিছু কিছু জায়গায় ডার্ক স্পট হয়ে যাবে, আর এখানে পড়ে গেল, এখানে একটা ডার্ক স্পট মানে কালো, মানে হঠাৎ করে যেন মনে হবে যে সেইখানকার লাইট গুলো যেন কেউ খেয়ে ফেলেছে, ডার্ক স্পট হয়ে গেল। এগুলো ডার্ক স্পট, বাকিটা পুরো কালারফুল আছে, শুধু এইখানে এখানে কালার গুলো যেন কেউ নেই। যদি তোমার প্লেটটা কালো রঙের দেখতে হয় তাহলে এইখানে কালো কালার দেখতে হবে, যদি তোমার প্লেটটা সাদা রঙের দেখতে হয় তাহলে এখানে কালার গুলো সাদা দেখতে হবে, কারণ এখানে কোনো কালার এসেই পড়েই নেই, এখানে কোনো কালার নেই, যা প্লেটের কালার সেইখানেই এগুলো, তো এইগুলোকে আমরা বলি ডার্ক স্পট। ঠিক আছে, এখানে স্পট পড়ে গেল, মানে কি দাঁড়ালো? মানে এটাই দাঁড়ালো যে ওকে খাবার দেওয়া হয়েছিল পুরো কালারের, সব ধরনের ফ্রিকোয়েন্সির ওকে খাবার দেওয়া হয়েছিল, ও খেয়েছে এই খাবারগুলো, এইখানে এইখানে যে ফ্রিকোয়েন্সির লাইট গুলো ছিল ওই খাবারগুলো খেয়েছে, মানে এই এনার্জি গুলো গেন করেছে, বাকি এনার্জি লাগে না, বাকি এনার্জি ছেড়ে দিয়েছে। তা এই এনার্জি গুলো যে অ্যাবজর্ব করেছে, এখানে অ্যাবজর্বিং এনার্জি গুলো আমরা কিন্তু পয়েন্ট আউট করতে পারছি, তাই জন্য এই ধরনের স্পেকট্রামের নাম হয়েছে অ্যাবজর্পশন স্পেকট্রা, যেখানে আমরা দেখতে পাই একটা একটা অ্যাটম যখন এনার্জাইজ থাকে না, যখন সে এনার্জি গেইন করার চেষ্টা করে, সে ততটা এনার্জি গেইন করে যতটুকু তার লাগে। তোমার খিদে পেয়েছে, বাট তোমার এমন খিদে পায়নি যে তুমি একটা গোটা আস্ত হাতি খেয়ে ফেলবে, তুমি খাবে 1 প্লেট 2 প্লেট ভাত খাবে, ঠিক আছে, হয়ে গেল, দিস ইজ লাইক 1 প্লেট 2 প্লেট ভাত, তুমি গোটা প্লেটের লাইট খেয়ে ফেলবে, এটা হতে পারে নো, কোনোদিন না। গোটা লাইটের প্লেট খেয়ে ফেললে তখন নিজে আবার এনার্জাইজ হয়ে বমি করে, পেটে কিল মার ভাই বমি করবো, এরকম এরকম করবে, ওটা হয় না। ঠিক আছে, তো এইখানে এখানে লাইটের এনার্জি গুলো সে গেন করেছে, বাকি জায়গাগুলো গেন করতে সে পারে না, তার গেন করার দরকার পড়ে না, এইটুকুই তার রিকোয়ারমেন্ট ছিল, সে গেন করেছে, তাই জন্য এইখানে সেই লাইট গুলো অ্যাবসেন্ট হয়ে গেছে, সেই লাইট গুলো গায়েব হয়ে গেছে, মানে এখানে লাইট গুলো খেয়ে ফেলেছে কিন্তু। তো সেই সব জিনিসগুলো হচ্ছে অ্যাবজর্পশন স্পেকট্রাম, যেখানে আমরা পুরোটাই লাইটিং দেখতে পাবো, শুধু মাঝে মাঝে ডার্ক স্পট দেখতে পাবো। ইমিশন স্পেকট্রামটা আশা করি তোমরা একটু একটু করে গেস করতে পারছো। ইমিশন স্পেকট্রামটা হবে সেই সব অ্যাটম যারা নিজেরা এনার্জাইজড হয়ে আছে, মানে সেই বিয়ে বাড়ি যেখানে তোমাকে জোর করে ভালোবেসে বিরাট খাইয়ে দিয়েছে। এবার তুমি তো মানুষ, তুমি বাইরে একটু কোল্ড ড্রিঙ্কস খেলে, একটুখানি ইনো টিনো খেলে, একটুখানি পেটে ঘুষি লাথি মারলে, পেট দিয়ে বমি হয়ে বেরিয়ে গেল, তুমি তো মানুষ, অ্যাটম কি করে বার করবে? অ্যাটম বার করার সুযোগ নেই। তো এখন দেখো অ্যাটমটা এনার্জাইজড হয়ে আছে, ধরো এনার্জি একদম আগুনের গোলা হয়ে আছে, যে সামনে দেখতে হবে তাকে রেডিয়েট করে দেবে, এরকম একটা ব্যাপার, আগুনের গোলা হয়ে আছে। ঠিক আছে, এবার এ রেডিয়েট করছে, তো তুমি তো তোমার যখন খুব কষ্ট, তোমার পেট, তুমি কি চাও তোমার পেট থেকে ততটাই খাবার বেরোক যতটা এক্সেস হয়ে গেছে? তুমি এটা চাও না যে আমার পেট থেকে সব বেরিয়ে যাক দিয়ে আমি আবার খালি হয়ে যাই, তাহলে তুমি আবার আনস্টেবল হয়ে গেলে। তুমি তো স্টেবিলিটির দিকে যাচ্ছ, তুমি চাও এটাই যে আমার পেটে যেটা এক্সেস খাবার আছে সেটাকে আমি বার করে দিই, সেটাকে বার করে দিলেই তুমি খুশি, আমিও খুশি, তুমিও খুশি, সবাই খুশি। তাহলে এই যে এনার্জাইজ পার্টিকেলটা আছে, এ কি চাইবে? অনলি যেটুকু এক্সেস এনার্জিটা আছে সেইটুকু রেডিয়েট করবে, সব এনার্জি রেডিয়েট করে দিলে তো বাবা সমস্যা হয়ে গেল। তাহলে এ রেডিয়েট করছে সেই এনার্জিটা, সেই এনার্জিটা এর কাছে এক্সট্রা আছে, তুমি রাখো প্রিজম এখানে, আসুক, দিয়ে এখানে একটা প্লেট বসাও, সেম কালো প্লেট বসাও, বসিয়ে দিলে, এবার এনার্জিটা সেখানে রিফ্লেক্ট করলো, দেখা গেল এ বাবা এইখানে থেকে তো পুরো উল্টো, এই প্লেটটা তো পুরো কালো আছে। হ্যাঁ না, এইখানে কিছু কিছু স্পট গুলোতে না একটু একটু লাইটিং দেখা গেছে, এখানে একটু ব্লু স্পট দেখতে পাচ্ছি, এখানে একটু হালকা হালকা ইন্ডিগো, এখানে একটু গ্রিন, হালকা হালকা যেন অরেঞ্জের দিকে এসছে, একটু ইয়েলো টাইপের, এরকম স্পট দেখতে পাচ্ছি। মানে এইখানে যেগুলো ডার্ক স্পট ছিল, এখন এইখানে সেগুলো ভিজিবল স্পট, বাকি পুরোটা ডার্ক হয়ে গেছে, মানে আর কোনো লাইট আসেইনি, শুধু এইটুকু লাইটই এসেছে। তো মানে কি দাঁড়ায়, তাহলে এইটুকু লাইটই তো এক্সেস ছিল, ওইটুকু স্পেকট্রামের করে বার করে দিয়েছে। এটা বেশি খেয়ে ফেলেছিল, এইটুকু লাইটটা সে বেশি খেয়ে ফেলেছিল, ওই জন্য এইটুকু বার করে দিল। ঠিক আছে, আর এইটুকু এখানে খাওয়ার দরকার ছিল, সেইটুকু লাইট খেয়েছিল, আর এখানে এইটুকু লাইট বার করে, আরে বাবা সব লাইট যদি বার করে দেয় তাহলে তো সে আবার আনস্টেবলি হয়ে গেল, তাকে তো আবার খেতে দিতে হবে। বুঝতে পারছো ব্যাপারটা? তা সে কতটা বমি করলো, যতটুকু তার পেটে এক্সেস হয়েছিল, এ কতটা এনার্জাইজড এনার্জি রেডিয়েশন করলো, যতটা এনার্জি তার এক্সেস ছিল সে ততটাই। তো দিস টাইপ অফ স্পেকট্রাম ইজ নোন অ্যাজ ইমিশন স্পেকট্রাম। ঠিক আছে,
আশা করি তোমাদের অ্যাবজর্পশন স্পেকট্রাম, এমিশন স্পেকট্রাম ব্যাপারটা ক্লিয়ার হয়েছে। সবসময় মনে রাখবে অ্যাবজর্পশন স্পেকট্রাম মানে অ্যাবজর্ব করছে, আচ্ছা মানে আমি খাচ্ছি, আমি গেন করছি, কতটা খাবো, অল্প অ্যামাউন্ট খাবো, মানে পুরো লাইটিং থাকবে, একটু একটু ডার্ক থাকবে, যেখানে প্লেটগুলো খালি খালি থাকবে সেগুলো আমি খেয়ে ফেলেছি। ঠিক উল্টো ইমিশন স্পেকট্রাম মানে আমার পেট একদম ভর্তি, আমি পাচ্ছি না থাকতে, এবার আমি রেডিয়েট করবো, যা হোক করে বার করে দেবো। আমি গেলাম, আমি একটু একটু বার করলাম, কতটা বার করলাম, ততটা এক্সেস ছিল, ঠিক সেই জায়গাগুলো লাইটিং এলো, বাকি পুরো জায়গাটা কালোই থেকে গেল, শুধু এই স্পটগুলো লাইটিং হলো। দিস ইজ নোন অ্যাজ ইমিশন স্পেকট্রাম, দিস ইজ নোন অ্যাজ অ্যাবজর্পশন স্পেকট্রাম। তাহলে এই ছিল তোমাদের অ্যাটমিক স্পেকট্রাম, এর থেকে বেশি কিচ্ছু করার দরকার নেই। নেক্সট ক্লাসে আমরা যেগুলো পড়বো হাইড্রোজেন স্পেকট্রামের লাইন সিরিজ, যেখানে আমরা আলাদা আলাদা সিরিজ পড়বো, যখন একটা ইলেকট্রন একটা সেল থেকে অন্য সেলে জাম্প করে, তখন তার এনার্জি রেডিয়েশন কি হয় না হয়, কি সিরিজের নাম বলে, সেখান থেকে তোমাদের অনেক নিউমেরিক্যালস আছে, সেগুলো আমরা নেক্সট ভিডিওতে আলোচনা করবো। ঠিক আছে, এইটা খুব ইম্পর্টেন্ট টপিক, প্রত্যেকবার পরীক্ষাতে আসে, ভালো করে পড়বে। এই ক্লাসে তোমাদের এতটা অবধি রইলো, দেখা হবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা, থ্যাংক ইউ।